আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের রীতি নিন, শুভেচ্ছা নিন। আওয়ামী লীগকে কি সেনাবাহিনী কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনবেন? সাম্প্রতিক সময়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি কয়েকদিন ধরে আলোচনা দেখছি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে বোধহয় ক্যান্টনমেন্ট, দেশের সার্বিক পরিস্থিতি, এগুলো আওয়ামী লীগকে ফিরিয়ে এনে দেবে। কিন্তু আসলে কি তাই? আসলে এক কথায় যদি উত্তর দেই যে তা নয়। আমি প্রথমেই ক্যান্টনমেন্ট প্রসঙ্গে আসি বা সেনাবাহিনী আওয়ামী লীগকে ফেরাবে কিনা। আওয়ামী লীগের সেনাবাহিনী ফেরাবে আওয়ামী লীগের ওই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে, তাহলেই সেনাবাহিনী ফেরাবে। কিন্তু বিদ্যমান অবস্থায় যদি মনে করেন যে আওয়ামী লীগ আমি চুপচাপ, আমি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছি, বিদেশে গিয়ে বসে আছি, বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আমাকে সেনাবাহিনী নিয়ে গিয়ে আবার ইনস্টল করে দেবে, এটি যদি কেউ মনে করে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল মনে করছেন। আওয়ামী লীগকে যদি সেনাবাহিনী ফেরাতো তাহলে 5 আগস্ট 2024 সালে আওয়ামী লীগ পতনের পেছনে একটা অন্যতম প্রধান অনুঘটক হিসেবে সেনাবাহিনী কাজ করতো না। যেভাবেই হোক, প্রভাবিত হয়ে হোক আর যেভাবেই হোক, আওয়ামী লীগের পতন ঘটেছে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায়। আমি আগে অসংখ্যবার অসংখ্য কন্টেন্টে বলেছি যে সেনাবাহিনী যদি চাইতো 5 আগস্ট 2024 রাজধানী ঢাকায় আকাশে একটি পাখি পর্যন্ত ঢুকতে পারতো না। সেই জায়গায় পাখি ঢুকেছে, মানুষ ঢুকেছে, বিপ্লব হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে। এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের শিকার হতে হতে অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন। তিনি যদি দ্রুত বিমানযোগে পার হয়ে না যেতে পারতেন তাহলে কি অবস্থা হতো আজকে একটু ভাবলেও মানুষের গা শিউরে ওঠার কথা। এতদিন হয়তো তার প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করে ফেলতাম। কিন্তু আল্লাহ একজন আছেন, আল্লাহ ঐশ্বরিকভাবে অলৌকিকভাবে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন। শেখ হাসিনা নিজে বারবার বলেন, নিশ্চয়ই আমাকে দিয়ে অসমাপ্ত আরো কিছু কাজ হয়তো আল্লাহ করাবেন, এই জন্যই বাঁচিয়ে রেখেছেন। অলৌকিক ভাবেই তিনি বেঁচে গেছেন, তার বাঁচার কথা ছিল না। আজকে আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন, আওয়ামী লীগ করে যদি মনে করেন যে ক্যান্টনমেন্ট আমাকে ফেরাবে, কেন ফেরাবে? এই যে সাম্প্রতিক সময়ে ক্যান্টনমেন্ট নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছে, বিশেষ করে সেনা কর্মকর্তাদের বিচারের ব্যাপারে একটা বেশ জটিলতা তৈরি হয়েছে। আজও পর্যন্ত, এখন পর্যন্ত সেটা অমীমাংসিত অবস্থায় আছে। বিচারটিকে আইসিটিতে হবে নাকি বিচারটি সেনা আইনে হবে, এখন পর্যন্ত অমীমাংসিত। কেন? সেনা অফিসারদের বিরুদ্ধে আইসিটি থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আজকে 8 তারিখ টু 18 তারিখ, 10 দিন হয়ে গেছে। আর ঠিক 4 দিন পরে আইসিটি ট্রাইব্যুনালে ওয়ারেন্টভুক্ত অফিসারদের হাজির করতে হবে। এটা কিভাবে হাজির হবে? সেনাবাহিনী হাজির করবে। যদিও আমরা একটা খবর পেয়েছি যে সেনাবাহিনী তাদেরকে কোর্টে নিয়ে যাবে, কোর্ট থেকে আবার ক্যান্টনমেন্টে নিয়ে যাবে এবং তাদেরকে ক্যান্টনমেন্টে একটি বিশেষ জেলখানায় রাখা হবে, বিশেষ জেলখানা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু প্রথমত তাদেরকে আইসিটি আইনে তাদেরকে পুলিশ গ্রেফতার করতে হবে। কিন্তু আজকে 10 দিন পেরিয়ে গেল, পুলিশ গ্রেফতার করেনি। শেষ পর্যন্ত এটি কি হবে সেটি বিষয়। পুলিশ গ্রেফতার করে আদালত যদি বলে যে ক্যান্টনমেন্টে যে সাব জেলটা ঘোষণা করা হয়েছে সেই সাব জেলে এই সেনা কর্মকর্তারা থাকবে, তাহলেই সম্ভব। কিন্তু আর কয়েকদিন থাকা সত্ত্বেও পুলিশের গ্রেফতারি আমরা এখন পর্যন্ত দেখিনি। আমি এই ঘটনা হবার সাথে সাথেই বলেছিলাম এদেরকে গ্রেফতার করবে কে? পুলিশ। পুলিশকেই তো পাহারা দিয়ে রাখে সেনাবাহিনী, সেই পুলিশ কিভাবে গ্রেফতার করবে? আমরা 22 তারিখ পর্যন্ত এটি দেখবো যে আসলে সেনাবাহিনীকে পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করছে কি না। যাই হোক, এই যে পরিস্থিতি, এই জটিল পরিস্থিতির কারণে আওয়ামী লীগের লোকজন হয়তো মনে করছেন যে ক্যান্টনমেন্ট উত্তপ্ত হলে আমরা ফিরে আসবো, কিংবা
এই যে গতকালকে জুলাই সনদ ঘোষিত হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, অসম্পূর্ণ। বাংলাদেশের বলা যায় 80% মানুষকে বাদ রেখে স্বাক্ষর হয়েছে। 25টা দল, এর মধ্যে বিএনপি আছে, জামাত আছে, এছাড়া বাকি 23টা দল যে স্বাক্ষর করেছে, একজনের বেশি, এই দলের প্রধানদের একজনের বেশি হয়তো নামও জানেন না আপনারা, তেমন 23টা দল স্বাক্ষর করেছে। এবং এটি নিয়ে ব্যাপক জটিলতা, গতকাল মারামারি, সংঘর্ষ, এবং সংঘর্ষের পরে এই যে জুলাই অগাস্টের যে সহিংসতা বা আন্দোলনের যে প্রধান অংশীজন যারা ছাত্ররা, সেই অংশীজন বা ছাত্ররা বা ছাত্রদের রাজনৈতিক দল গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ছিল না, এবং জুলাই সনদ তারা স্বাক্ষরও করেনি। গতকাল দিনভর মারামারি হাঙ্গামার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। এবং আজকে এই যে জুলাই সনদ স্বাক্ষর বাধাগ্রস্ত করতে গতকালকে যারা আন্দোলনে নেমেছিল জুলাই যোদ্ধা ব্যানারে, তাদের শত শত মানুষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ, একজনকে গ্রেপ্তার করেছে, এক বা একাধিক। আমি যে মুহূর্তে কন্টেন্টটা করছি ততক্ষণে জানি একজন, এতক্ষণ যখন প্রচার হচ্ছে তখন হয়তো আরো অ্যারেস্ট হতে পারে। অর্থাৎ সরকার এবং যারা জুলাইয়ের সাথে ছিল, আন্দোলনের সাথে ছিল, সহিংসতার সাথে ছিল, তারা এক প্রকার মুখোমুখি। এই পরিস্থিতিগুলো আবার ক্যান্টনমেন্টের পরিস্থিতিতে অনেকে মনে করছেন যে আমি নাকে তেল দিয়ে ঘুমাই, আমাকে ক্যান্টনমেন্ট কিংবা দেশের অরাজক পরিস্থিতি ফিরিয়ে আনবে। কিন্তু না ভাই, আপনি যদি যোগ্যতা অর্জন না করতে পারেন, আপনি রাজনৈতিক যোগ্যতা, কূটনৈতিক যোগ্যতা, এমনকি ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর মধ্যেও যদি প্রভাব বিস্তার করে নিজেদেরকে বের করে না আনতে পারেন, আপনাদের ফেরাবে না। কাজেই পরিস্থিতি অন্যদিকে যাবে এবং আপনাদের অনুপস্থিতিতে এই অনুপস্থিত জায়গা থাকবে না, চেয়ার ফাঁকা থাকে না, সেই চেয়ার ফিল আপ করে ফেলবে কেউ না কেউ। কাজেই আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা, দেশে বিদেশে সাংগঠনিক তৎপরতা লাগবে। এবং এটাও বলে রাখা ভালো যে অবশ্যই সেনাবাহিনীর সহযোগিতা লাগবে। সেনাবাহিনীর সহযোগিতায় আওয়ামী লীগ সরকারের যেমন পতন হয়েছে, ঠিক তেমনি আমাদের থার্ড ওয়ার্ল্ডের এই সব থার্ড ক্লাস কান্ট্রি একটা কিছু করতে হলে সেনাবাহিনীর সহযোগিতা লাগে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের ফিরতে হলে সহযোগিতা লাগবে, কিন্তু সহযোগিতাটা অর্জন করতে হবে, এই অর্জনটাই বড় কথা। কাজেই কেউ যদি মনে করেন যে আমি নাকে তেল দিয়ে বসে থাকছি, ক্যান্টনমেন্টে ফিরিয়ে দেবে, না। ক্যান্টনমেন্ট কি করছে? ক্যান্টনমেন্টের কাজ করবে, দেশের অরাজক পরিস্থিতির মতো কাজ করবে। কিন্তু আওয়ামী লীগ একটা স্বতন্ত্র রাজনৈতিক দল, স্বতন্ত্র একটা সত্তা, সেই স্বতন্ত্র সত্তার রাজনৈতিক দলের মেকানিজম নিয়েই ফিরতে হবে, দেশি বিদেশি কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই ফিরতে হবে। কাজেই আওয়ামী লীগ ফিরবার সেই প্রচেষ্টা নেবে, কারণ আওয়ামী লীগ ফেরাটা এই মুহূর্তে বাংলাদেশ বলছে, বাংলাদেশের মানুষ বলছে যে আওয়ামী লীগকে ফিরতে হবে। এই ফিরতে হলে কি করা দরকার? দেশি বিদেশি ব্যাপক তৎপরতা দরকার, সেই তৎপরতা অব্যাহত রাখতে হবে। আমরা সাম্প্রতিক সময়ে গত 8-10 দিন যাবৎ দেখছি যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল গুলো হতো, সেগুলো কিছুটা সীমিত হয়ে এসছে। কারণটা কি? এর কারণ কি ক্যান্টনমেন্টে অস্থিরতা? এর কারণ কি এই যে ইউনূস সরকারের সাথে ইউনূস সরকার পন্থী যারা ছিল তাদের মধ্যে বিবাদ করছে আমরা দেখি দর্শকের মতো, কিংবা ক্যান্টনমেন্টে অস্থিরতা চলছে আমরা দেখি, ওই পরিস্থিতিগুলো আমাদেরকে ফিরিয়ে আনবে না। আপনাদের কাজ আপনাদের করতে হবে, আপনাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। এই পরিস্থিতিগুলো আপনাদের সহায়ক হবে। এই পরিস্থিতিগুলো, ক্যান্টনমেন্ট পরিস্থিতি আপনাদের জন্য মূল ভূমিকা নয়, কিংবা ডক্টর ইউনূসের সরকার পন্থী যারা তাদের মধ্যে গ্যাঞ্জাম লেগে যাওয়াটা আপনাদের জন্য ফেরানোর জন্য মূল ভূমিকায় অবতীর্ণ হবে না। মূল ভূমিকায় অবতীর্ণ হতে হবে আপনাদের নিজেদেরকেই। নিজের আলোয় জ্বলে উঠতে হবে, চাঁদ হলে হবে না, সূর্য হতে হবে। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো আছে। কাজে আপনার সূর্যের আলোর বিকিরণ ঘটাতে হবে, আর যেখানে স্বাভাবিক আলো দিয়ে আলোকিত করতে হবে সেখানে আলোকিত করতে হবে। সেটাই আওয়ামী লীগের একমাত্র পথ এবং পন্থা হওয়া উচিত আওয়ামী লীগ ফিরে আসার এবং বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি তৈরি হওয়ার। লিখেছেন ঘুরে গেল
ভারতীয় বাহিনী। তারপর চিন্তা হচ্ছে ঘুরে গেল বলতে কি, উল্টা ঘুরে গেল নাকি অন্য কোনো ঘুরে যাওয়া? ঘুরে গেলতে বলতে আমি বুঝাচ্ছি যে আপনার বাংলাদেশ ঘুরে গেল ইন্ডিয়ান সেনাবাহিনীর 4 গোয়েন্দা কর্মকর্তা। আপনারা জানেন যে গত 5 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশে ইন্ডিয়ান সামরিক বাহিনীর 4 গোয়েন্দা কর্মকর্তা আসছেন, যারা আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরবেন, সাথে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার ঘুরতে যাবেন। কিন্তু এই কথাটা বলে আমরা যখন ভিডিও করেছিলাম, এটা ছিল যে একটা সরকারি সফর, ইন্ডিয়া থেকে একটা সরকারি সফর, বাংলাদেশে এটা জানতো। শুধু ইন্ডিয়ান সেনাবাহিনী যে বাংলাদেশে আসবে এইটা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ঘুরবে সেখানে সেখানে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং এই চিঠিটা 9 অক্টোবরের এই চিঠি বাংলাদেশ সেনাবাহিনীর, এই চিঠিটা গোপনীয় একটা চিঠি, তাদের সরকারি অধিদপ্তরের চিঠি, অফিস টু অফিস চিঠি, কিন্তু সেই চিঠি হঠাৎ করে বেরিয়ে আসে এবং চলে যায় তথাকথিত ছাত্র জনতা যৌন মৌলবীদের হাতে। তখন থেকে তারা গুটি পাকাতে থাকে যে কিভাবে একটা কিছু করা যায়, কারণ তারা তো অলরেডি গত 15 মাস ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যাপক ঘৃণা ছড়িয়েছেন এবং অনেক কিছু করতে যাচ্ছেন, যে প্রয়োজনে এমনও বলেছেন যে তাদের ইন্ডিয়া আক্রমণ করার জন্য তাদের 50 লক্ষ লোক তৈরি আছে, এই আছে সে আছে, অনেক কিছু বলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিলেন যে একটা যুদ্ধান্দেহী ভাব। এর ভিতরে আমরা এটাও বলেছিলাম আমি যে 10 তারিখে আপনার আমাদের ওয়াকার সাহেবের যে সৌদি সফর ছিল সেটাও তিনি বাতিল করেছেন, এবং পরবর্তীতে আমরা শুনতে পারলাম 13 তারিখে আবার এটা চাউর হয়ে গেল যে না, ইন্ডিয়ান সেনাবাহিনীর সফরটা বাতিল করেছে বলে একটা খবর আমাদের কাছে আসলো। কিন্তু আসলে সেই সফরটা বাতিল ছিল না, সেই সফরটা বাতিল হয়েছে বলে এই খবরটা রটিয়ে দেওয়া হয়েছিল, যাতে ওই যে ইসলামিক যৌনতা যারা আছে তারা যাতে আবার একটা আন্দোলন তৈরি করতে না পারে, কারণ তারা ব্যাপক পয়সা করে খরচ করে মোটামুটি একটা আন্দোলন তৈরি করেছে। প্রয়োজন ইন্ডিয়ান সেনাবাহিনী যারা আসবে তাদেরকে ধরে মায়েরা কাইটা মানে ফালাই দিবে, এই অবস্থা। তো সেই অবস্থায় ইন্ডিয়ান এই সেনাবাহিনীর 4 কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা, ওনারা বাংলাদেশে এসেছেন, ওনারা পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন, কক্সবাজারে গিয়েছেন, ঢাকা ক্যান্টনমেন্ট ঘুরেছেন, এবং আপনার আমাদের উত্তরবঙ্গের ওই যে 2টি এয়ারপোর্ট যেগুলো আপনার এই বলা হচ্ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই এয়ারপোর্ট, চাইনিজ বিমান এনে নামাবে, আমেরিকা ওখানে বেস করে, এগুলো বলছিল, ওগুলো সব ঘুরে গেলেন। তো ঘুরে যাওয়ার পরপরই আপনার আবার আমাদের অনেকে বলছে যে একসাথেই ছিলেন, আবার অনেকে বলছেন যে না, আমাদের সেনাপ্রধান আলাদা একাই গিয়েছিলেন ওই জায়গায়। কিন্তু আমাদের যতটুকু খবর তাতে সেনাবাহিনীর সেনা হেলিকপ্টারে ইন্ডিয়ান 4 গোয়েন্দা কর্মকর্তা সহ ওখানে গিয়েছিলেন, যেটার ভিডিও কিন্তু 100% ফুটেজ কেউ পায় নাই। ওনারা সহ ওখানে এয়ারপোর্ট ঘুরে এসেছেন। এখন আপনারা বলতে পারেন যে এতে ইন্ডিয়ান সেনাবাহিনী ঘুরে গিয়েছে, তাতে লাভ কি? দেখেন, গত 15 মাসের ভিতরে একমাত্র পাকিস্তানি আর আমেরিকান গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি আসতেছে যাইতেছে, এছাড়া ইন্ডিয়ান কোন বাহিনীর লোক এখানে সরাসরি ভাবে আসেনি। হ্যাঁ, রয়ের এজেন্ট আছে, হাজার হাজার রয়ের এজেন্ট আছে, ওগুলো চেনার কোনো উপায় নেই, তারা আছে এখানে। বাকি পাকি পাকি এজেন্ট, তারপর চাইনিজ এজেন্ট এরাও আছে, আমেরিকান এজেন্টও আছে, কিন্তু সরাসরি ভাবে ওপেন ডিক্লেয়ার দিয়ে কেউ আসেনি, কারণ যেহেতু একটা সম্পর্ক খুব খারাপ দিক চলছে। আর এই আশাটার পেছনের কিন্তু একটু কারণ যদি আপনারা খতিয়ে দেখেন তাহলে একটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই যে ট্যারিফ নিয়ে যত গন্ডগোল চলতেছিল, এই চলতেছিল, কিছুদিনের ভেতরে কিন্তু এই যে কিছুদিন মানে আপনার 10 থেকে 12 দিন আগে ইন্ডিয়ান বলছি আমেরিকান প্রেসিডেন্ট বলছিল না, নরেন্দ্র মোদী আমার বন্ধু মানুষ, তার সাথে আমার দেখা হবে, এই হবে, সেটা একটা ভালো ভাব। কারণ আপনার আমেরিকার প্রধান শত্রু কিন্তু চায়না, ওদের প্রধান শত্রু ইন্ডিয়া না। কারণ চায়নার শক্তিকে খর্ব করার জন্য তাদের কিছু একটা দরকার, আর ইন্ডিয়ার দরকার হচ্ছে তার দেশের নিরাপত্তা। ইন্ডিয়ার রিয়েলি প্রয়োজন অন্য কিছু না, শুধু তার দেশের নিরাপত্তা, যে তার দেশে যাতে কোনো গন্ডগোল না হয়। দেখেন, পাকিস্তান, তার পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তান, 3 বছরের ভিতরে মানে 9 বার যুদ্ধ হয়েছে, প্রতিদিনই তাদের বর্ডারে যুদ্ধ চলে। কিন্তু আপনারা যে চিন্তা করেন, বাংলাদেশের সাথে ইন্ডিয়া কিন্তু কখনো এইভাবে ফাইট করতে আসে না, যুদ্ধ করতে আসে না, তো পাকিস্তান করতে। শুধু এই হারামির জাত, এই পাকি জাত, তারা এসে আমাদের উপর তাবেদারি করবে, এইখান থেকে বৈশা অন্য দেশে আক্রমণ চালাবে,
আর পার্শ্ববর্তী দেখে থাকবে, এটা তো হয় না। আরেকটা কথা একটু খেয়াল করে দেখেন, আজকে 4 দিন ধরে আবার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইন্ডিয়া আমার কাছে প্রমিস করেছে রাশিয়ার তেল কিনবে না। রাশিয়ার তেল কিনবে না না কিনবে সেটা যেমন ইন্ডিয়া ভালো বুঝে এবং রাশিয়া বুঝে। এখন যদি বলে যে কিনবে না, এর পেছনে কি কোনো যুক্তি পান? দেখেন, এর পেছনে একটা যুক্তি আমি বলি। এমন হতে পারে যে ঠিক আছে, ইন্ডিয়া বলে যে আমি রাশিয়ার তেল কিনবো না বা 50% কমাই দিব, আগে যেটা 2% ছিল সেই পার্সেন্টেজে নিয়ে যাবো, এখন তো 100% কিনি, তা কিনবো না, 2% বাকি তোমার থেকে কিনবো। কিন্তু তুমি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে মাথা ঘামাইতে পারবে না, বাংলাদেশে আমি যারা চাই তারাই বসাই দিব, আমি যাকে চাই তারে বসাবো। কারণ এখন বাংলাদেশে আমি যারে চাই তারে বসাবো, তাহলে কে আছে? আমি যাকে চাই তাকে বসাবো, সেটা একমাত্র আছে আওয়ামী লীগ, সেটা একমাত্র আছে জননেত্রী শেখ হাসিনা, যে আমি ওনাকেই বসাবো, ওনাকেই চাই। কারণ উনি থাকলে আমার দেশ নিরাপদ। কারণ বিএনপি কে দেখিয়ে দিচ্ছে, জামাত তো হুমকি ধমকি দিচ্ছে। সুতরাং এখানে ইন্ডিয়া এখন যদি 100% যদি বলে যে আমি শেখ হাসিনাকেই চাই, সেভাবেই কাজ করতে হবে, সেভাবেই কাজ করবে। আমেরিকার ইন্ডিয়া যদি একসাথে কাজ করে হাত মিলিয়ে ফেলে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আর আটকায় রাখবেন, যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটতে পারবে। তাই বলছি, দেখেন, খুবই গোপনীয়তার সহকারে ইন্ডিয়ান সেনাবাহিনীর 4 কর্মকর্তা যেহেতু ঘুরে গেছে, এখন আরো ঘুরবে, আরো ঘুরবে, আরো ঘুরবে। কেউ ঘুণাক্ষরও টের পাবেন না যে কখন ঘুরছে, কখন আসছে, কখন যাচ্ছে, এটার কোনো খবর পাওয়া যাবে না। আর আমেরিকা এই মুহূর্তে ইউনুস গভর্নমেন্ট বা অমুক তমুক দিয়ে বসায় তো দেখলো বাইডেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্প ওটা মানে না, আর ইউনুসকে দিয়ে যে কিছু হবে না সেটাও জানে। আর আমেরিকার যা যা চাহিদা ছিল তাই ইউনুস গভর্নমেন্ট পূরণ করেই দিয়েছে অলরেডি। সুতরাং এরপরে এখন কে আসলো এই দেশে, কে ধরে রাখলো, সেটা কোনো দায় দায়িত্ব আর ইন্ডিয়ার নাই। তো বাংলাদেশের এই গত 15 মাসে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, 50 বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে, বাংলাদেশকে ট্র্যাক থেকে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং খুব সহসাই বাংলাদেশ আবার বাংলাদেশের ট্র্যাকে আসবে, বাংলাদেশ বাংলাদেশের মতোই চলবে। এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, ওনার উন্নয়ন কর্মকাণ্ডকে ভালোবাসে। বাংলাদেশি লোকজন যে নিরাপদ তাই ছিল সেটাকেও তারা ভালোবাসে। আজকে আমাদের পাসপোর্ট 100 নাম্বারে চলে গিয়েছে, আজকে আমাদের শ্রমিকদেরকে বিদেশ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এগুলো সবই হচ্ছে এই ইউনিসিও গভর্নমেন্টের কারণে। পৃথিবীর সারা পৃথিবীর অনেক সোলজার আছে যারা আপনার ইয়েতে কাজ করে, এই ইউনাইটেড নেশন হয়ে কাজ করে, অর্থনৈতিক সমস্যার কারণে কাউরে পাঠায় না, শুধু বাংলাদেশে পাঠিয়ে দেয়। এগুলো কি একটু বুঝেন? এগুলো হচ্ছে জিও পলিটিক্সের খেলা। সুতরাং চায়নাকে ঠেকাইতে হবে, রোডস এন্ড বেল্ট প্রযুক্তি চায়নার যেটা আছে সেটাতে ঠেকাইতে হবে, যার কারণে আপনার ইন্ডিয়া পাকিস্তানের একটা গন্ডগোল লাগাই দিছে। ঠিক তেমনি এখানেও আপনার এই গভর্নমেন্ট যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। কারণ হচ্ছে যে ইন্ডিয়া যদি প্রমিস করে, ইন্ডিয়া যদি গ্যারান্টি দেয় যে শেখ হাসিনা থাকবে, ক্ষমতায় থাকবে, শেখ হাসিনা আপনার কথা মতো চলবে, আপনার স্বার্থ দেবে, সমস্যা তো নেই, তখন আমেরিকা কি করবে? যে ঠিক আছে, ওরা চায়নার কাছে যাবে না, চায়না থেকে একটু দূরত্ব বজায় রাখবে, চায়নার কাছে যাবে না, আমাদের সাথেই থাকবে, আমাদের ভাবেই আছে, তাহলে তো কোনো প্রবলেম নেই, তাহলে তার শেখ হাসিনার ব্যাপারে কোনো ইয়ে নেই। সুতরাং একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন। 5 দিন আগের ভিডিওটাও দেখে নিন যারা পারেন। অনেকে বলেছিলেন যে হয়তো গুজব রটাচ্ছি যে ইন্ডিয়ান সেনাবাহিনী আসবে, এটা তো বলছে আসবে না। তাদেরকে বলি ঘুরে গিয়েছে অলরেডি, খবর নিয়ে নিন। জেনুইন খবর ছাড়া খবর দেয় না। হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে এবং আমার ফোনে ব্যক্তিগত যারা নাম্বারটা জানেন, তাদের সকলেরই একটাই প্রশ্ন ছিল যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের আর্মি বাংলাদেশে গেল, আপনি এখনো পর্যন্ত একটা বাক্য উচ্চারণ করলেন না কেন? এটা খুব স্বভাবতই আপনাদের মনে প্রশ্ন জায়গাটা খুব সঙ্গত এবং আমি সেটা মর্যাদা দিই। এখন দেখুন, আপনি যদি আমাদের মানে সমস্ত মিডিয়াগুলো ফলো করেন, সেই ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, তারপর আপনার যে সমস্ত সমাজ মাধ্যম আছে, দেখবেন এই নিয়ে একটা কথাও নেই। আমার কথায় বিশ্বাস করতে হবে না, আপনি গুগলে গিয়ে আপনি সার্চ করুন ইন্ডিয়ান মিলিটারি ইন বাংলাদেশ, আপনি সার্চ করুন, দেখুন কিছু পান কি না, কিচ্ছু পাবেন না।
তার একটা কারণ যেটা আমি আপনাদের বলে দিচ্ছি আজকে, না করার পেছনের যে কারণটা, সেটা হচ্ছে আমরা দৃশ্যত যা দেখতে পাই, ডিফেন্সের কাজকর্ম, ডিফেন্স ইনস্টলেশন ধরুন, তারপরে তো ডিফেন্স যেটা বলছে, ডিফেন্স যেটা দেখাচ্ছে, বা ডিফেন্সে লিক করা, ইচ্ছে করে লিক করা কোনো তথ্য যেগুলো ছড়াতে হবে, সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে দিই। কিন্তু ইন্টেলিজেন্সের গোপনীয় খবর যদি কেউ ছাপে বা যদি কেউ প্রচার করে, সে কিন্তু ইন্ডিয়ান মিলিটারি এজেন্সির কিন্তু র্যাডারে পড়ে গেল, ইন্টেলিজেন্স এজেন্সির র্যাডারে পড়ে গেল। এবার সে কোথায় কি করছে না করছে তার আদ্য পান্ত সমস্ত একেবারে খবরাখবর নেবে। তুমি দেশের শত্রু নাকি বন্ধু, এবার প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আপনার। সুতরাং প্রত্যেকটা মিডিয়া এবং প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া, প্রত্যেকটা সমাজ মাধ্যমে যত চ্যানেল আছে, তাদেরকে দেখবেন এই নিয়ে টু শব্দটি কাটেনি, কেউ কাটবে না। আমার কাছে এত প্রশ্ন এসছে যে আজকে আমি এটা নিয়ে বলতে বাধ্য হলাম। আমি দেখুন ওপরে ওপরে বলবো, ভেতরের ব্যাপার কিছু আমি বলতে পারবো না। তাতে যদি আপনারা কেউ না শোনেন এখনই স্কিপ করে বেরিয়ে যান। আমি আউটলাইনটা বলছি। আউটলাইন যেটা হচ্ছে, মোহাম্মদ ইউনূস তিনি প্রথম যখন ঢাকায় এসেছিলেন, ঢাকায় এসে তিনি বড় বড় বাকতাল্লা দিয়েছিলেন সেভেন সিস্টার নিয়ে এবং সমুদ্রের আধিপত্য নিয়ে। উনি অনেক বড় বড় কথা বলেছিলেন, সেভেন সিস্টার অক্ষত থাকবে না, শান্তি থাকবে না, সেভেন সিস্টার নিয়ে প্রচুর কথা। তারপর মার্কিনী সৈন্যদের আপনার এখানে চট্টগ্রামে আনাগোনা, টার্কির সঙ্গে আপনাদের যোগাযোগ, বাংলাদেশের যোগাযোগ, সব মিলিয়ে ভারতবর্ষ একটু চিন্তিত ছিল। এখন তারপরেতে ভারতবর্ষ সেনাবাহিনী, ভারতবর্ষের সেনাবাহিনী যোগাযোগ করে আপনাদের মানে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে। সেখানে চিঠি দেওয়া হয় যে আমরা ভিজিট করতে যাব, আমাদের পারমিশন দেওয়া হোক। আমরা পারমিশন চাইছি, পারমিশন যদি না দেন তাহলে আমরা এমনিই যাব, পরের বারে আর পারমিশন চাইবো না এবং অন্য কোনো কথাও আমরা শুনবো না। আমরা শুধু দেখতে চাই কোথায় কি হচ্ছে, আইএসআই কোথায় ঘাঁটি করেছে, লালমনিরহাটে কি হচ্ছে, আপনার কক্সবাজার আর এতে কি হচ্ছে, এই সমস্ত অঞ্চল আমরা ঘুরে দেখতে চাই। এবং আইএসআই এর সঙ্গে আপনাদের সম্পর্ক কি, টার্কির সঙ্গে আপনাদের সম্পর্ক কি, সেগুলো নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। এই আলোচনা করার তখন তো বাধ্য হয়ে মোহাম্মদ ইউনূস এই অনুমতিটা দিয়েছিলেন, হ্যাঁ আপনারা আসুন, আপনারা এসে আমাদের এখানে দেখে যান। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, ওই আমাদের কাগজে তো বেরোলো না, তাহলে মোহাম্মদ ইউনূসকে বলবেন যে আমি ইন্ডিয়ান আর্মিকে আমি ডেকে পাঠিয়েছি, তারা এসে এখানে ঘুরে যাবে? কখনোই তিনি বলবেন না। ফলে আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান আর্মির লোকজন, ইন্টেলিজেন্সের লোকজন এসছে, তারা এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, কথাবার্তা বলছে, বৈঠক করছে, বৈঠক করে তারা চলেও গেল। কিন্তু ভেতরের খবর আপনিও জানতে পারলেন না, আর আমিও প্রকাশ করতে পারছি না। তার মানে এই নয় যে আমরা জানি না, সবাই সব জানে, কিন্তু কেউ আমরা প্রকাশ করব না। যদি ভালোই ভালোই সমস্যা মিটে যায় তাহলে বাড়াবাড়ি করার লাভ দরকার নেই, আর যদি ভালোই ভালোই না মেটে তাহলে বেকা পথ ধরতে হবে। এটি হচ্ছে সরাসরি একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ওয়াকারুজ্জামান তিনি নড়ে চড়ে বসেছেন, কিন্তু এখন শোনা যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শামীম, তাকে তিনি এখন দায়িত্ব হস্তান্তর করেছেন। আনঅফিসিয়ালি শোনা যাচ্ছে, অফিসিয়াল খবর কিন্তু আমি জানি না, এর কতটা সত্য কতটা মিথ্যে তা আমি জানি না। এটা কাল রাত থেকে এটা খুব চাউর হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল শামীম
মিজানুর রহমান শামীম, এরকম কিছু একটা নাম হবে, আমি পুরোটা জানি না। তো অনেক কিছু ঘটছে, পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে। এই যে গতকালকে জুলাই সনদ হলো না, সেখানে অনেক শুকনো মুখের দল দেখেছেন। তারা বুঝতে পারছে যে আমাদের সময় কিন্তু ঘনিয়ে আসছে। এই যে সনদ ফনদ এই যে যেগুলো হচ্ছে, আপনারা লাফালাফি করছেন, এগুলো কোনো কাজে আসবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, এই সনদ ফনদ কোনো কাজে লাগবে না। এখন টাইমটা এটা বাঁচলো কেন? ভারত, আপনাদের মনে আছে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি, তিনি ভারতে এসেছিলেন। ভারতে এসে তিনি বিদেশ মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং ভারত তাদেরকে যথাসম্ভব সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছে। ভারতবর্ষ বরাবরই আফগানদের বন্ধু। এখন ভারতবর্ষের প্ল্যান হচ্ছে আফগানিস্তানকে দিয়ে, মানে তালিবানকে দিয়ে পাকিস্তানকে আচ্ছা করে পেটাও। এরা এখন ডিউরাল লাইন, এই যে লাল দাগটা দেখছেন, এই ডিউরাল লাইন পেরিয়ে গিয়ে এরা এখন পাকিস্তানের মধ্যে ঢুকে পুরো হামলা চালাচ্ছে, বডিকে বডি ফেলে দিচ্ছে। তারপরে ভারত করেছে কি, একদিকে পাকিস্তানকে যুদ্ধে জড়িয়ে রেখেছে যাতে মাথা না তুলতে পারে। এত সোলজার সারা দিনে যদি 70, 80, 120, 130টা করে সোলজার মারা যায়, একটা সোলজার তৈরি করতে গেলে মেহনত করতে হয়, যে সময় দিতে হয়, যে খরচা করতে হয়, সেই সোলজার যদি মারা যায় তাহলে তার মানে অবস্থা কতটা খারাপ হতে পারে। ঠিক এই সময়টাতে ভারত এই সুযোগটা নিয়েছে যে এখন যা করার করো, পাকিস্তান ওদিকে ব্যস্ত আছে। আর তার কি ব্যবস্থা করে রেখে দিয়েছে ওই গ্রিসকে দিয়ে। গ্রিসকে আপনারা কতটুকু খবর নিশ্চয়ই আপনারা জানেন, এইটুকু খবর নিশ্চয়ই আপনারা জানবেন, কতটুকু অল্পটুকু খবর হলেও জানবেন যে গ্রিস টার্কিকে লক্ষ্য করে গতকালকে 5টা মিসাইল মেরে দিয়েছে। এরদোগানের এখন পাগল করা অবস্থা, কারণ গ্রিসের সঙ্গে টার্কির একটা বরাবরের গন্ডগোল। এই টার্কি, ওদিকে আজারবাইজান, এটা হচ্ছে টার্কির বন্ধু হচ্ছে আজারবাইজান। আজারবাইজানকে ম্যানেজ করার জন্য আর্মেনিয়াকে সশস্ত্র করে রেখে দিয়েছে। এবার যদি আরো একটুখানি গন্ডগোল টার্কি পাকায়, তাহলে পরে এবার আর্মেনিয়াকে বলবে তুমি এবার আজারবাইজানকে অ্যাটাক করো। তার মানে টার্কি চারদিক দিয়ে ঘিরে গেল, পাকিস্তান চারদিক দিয়ে ঘিরে গেল, বাকি রইল কে? বাকি রইল ভারত। এইবারে ভারত বুঝে নেবে। আর আফগানিস্তানের ব্যাপারটা আমি বলি, আফগানিস্তান দীর্ঘদিন ধরে এরা লড়াই করে আসছে। আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করে কেউ জিতবে না, কোনোদিন জিততে পারেনি। কারণ এরা পাহাড়ি মানুষ, পাহাড়ে নুন রুটি খেয়ে থেকে যাবে, আপনি আমি পারবো না। এরা 40 বছর ধরে লড়াই করছে, এরা পস্তুন, এরা লড়াই করে আসছে, লড়াকু জাত, জান চলে যাবে তবু অস্ত্র ছাড়বে না। ওখানে মজিদ ব্রিগেড আছে, বিএলএ আছে, বিএলএফ আছে, টিটিপি আছে, সবাইকে এখন একত্র করে দিয়েছে তালিবান। এই তালিবানরা এখন তালিবানরা সবাইকে একত্র করে দিয়ে আফগানিস্তান এপাশ দিয়ে মারছে, টিটিপি ওপাশ দিয়ে মারছে, বালুচ এপাশ দিয়ে মারছে, সব মিলিয়ে তাহি মধুসূদন অবস্থা। এই অবস্থায় একটা মিস অ্যাডভেঞ্চার পাকিস্তান করতে চাইবে, যাতে সেটা পূর্ব দিক দিয়ে না করতে পারে, আপনাদের দেশটা যাতে ধ্বংস না হয়, তার জন্য আমরা এখান থেকে ওখানে গিয়ে কি কি ইনস্টলেশন কে কি বসিয়েছে না বসিয়েছে সেগুলো আমরা সমস্ত দেখে এসেছি এবং ছবি টবি তুলে এসেছি। এর বাইরে আর কি কথা হয়েছে, কি কি আছে না আছে, এগুলো আমাদের প্রকাশ করার কোনো অনুমতি নেই। আমি ওই যে বললাম, আপনারা গুগল সার্চ করুন, যদি একটা লাইন পান আপনারা এই ব্যাপারে, তাহলে আপনারা আমাকে ফোন করে আর কমেন্টে আচ্ছা করে গালি দিয়েন। যদি গুজবই ছড়ানো হতো তাহলে আমি অনেক কিছুই বলতে পারতাম। আর এই ডসিয়ারের ব্যাপারটা বলছেন তো, এটাও কিন্তু দৃশ্যমান নয়। ডসিয়ারটা হচ্ছে গোপন কূটনৈতিক চিঠির আদান প্রদান, সেটা এতটাই গোপনীয়, সেটা গোপনই থাকে। ডসিয়ার এসছে এই খবরটা আমরা পাবো, যেমন পাকিস্তান ডসিয়ার পাঠালে, আমেরিকাও ডসিয়ার পাঠায়, সব দেশই ডসিয়ার পাঠায়, ভারতও ডসিয়ার পাঠায়। ডসিয়ার এসছে এই খবরটা আমরা পাবো, কিন্তু ডসিয়ারের ভেতরে কি আছে না আছে সে খবরটা আমরা পাই না। হ্যাঁ, হয়তো 2-4 লাইন আউটলাইনটা আমাদের বলে দেয় যে এইটা হচ্ছে আউটলাইন আছে, যেটা আমাদের দেশের পক্ষে খারাপ হবে না।
আমাদের দেশের পক্ষে ক্ষতি হবে না, সেই রকম একটা আউটলাইন তারা বলে দেয়। সেই অনুযায়ী কিন্তু আমি ওই 10 ইয়ারের ব্যাপারটা বলেছি।